সম্মানিত করদাতাগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি 2026-27 করবর্ষের জন্য কিছু ভিডিও মেক করব। সেটার আজকের প্রথম ভিডিও বলতে পারেন, অর্থাৎ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেব, অর্থাৎ কিছু ধারণা আপনাদের দিব। আশা করি সেগুলো আপনাদের উপকারে আসবে এবং জানাটা অতীব জরুরি আমি মনে করি। অনেকেই অনেক প্রশ্ন করেন, তো সেগুলো অনেক প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবেন আশা করি। তা প্রথম ভিডিওটা আমার একটি বেসিকের উপরে, অর্থাৎ অনলাইনে রিটার্ন যে দাখিল করবেন সেটা নিয়ে একটি বেসিক ধারণার উপর আমি একটা ভিডিও মেক করতে যাচ্ছি। এখানে আমার কথাটা হলো যে প্রথমত যে একটা রিটার্ন যখন অনলাইনে তৈরি করা হবে, সেই অনলাইনে রিটার্ন তৈরির ব্যাপারে আমাদের একটা বেসিক ধারণা থাকা খুবই জরুরি। অর্থাৎ আমি এভাবে বলতে পারি যে আমি যখন একটি রিটার্ন তৈরি করব, সেই রিটার্নটাকে আমি কি বলতে পারি, সেটা হলো আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার যে বার্ষিক যে আয় ব্যয় বিনিয়োগ এবং সম্পদ ও দায় রয়েছে সেগুলোর তথ্যাবলী যখন এনবিআর এর ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে উপস্থাপন করব এবং সেটা যখন সাবমিশন করব, সেটাকে আমি এক কথায় বলতে পারি রিটার্ন। এটা হলো আমাদের একটা বেসিক কথা। এখন বলতে পারেন আপনি যে কথাটা বললেন এটা দিয়ে আমি কতটুকু বুঝতে পারলাম। আপনি সহজভাবে বলতে গেলে একটা রিটার্নে পাঁচটি পার্ট, অর্থাৎ পাঁচটি পার্ট কি কি? একটি আয়, একটি ব্যয়, সম্পদ, দায় এবং বিনিয়োগ। এই টোটাল পাঁচটি পার্ট। এই পাঁচটি পার্টের উপর ভিত্তি করে একটি রিটার্নকে প্রস্তুত করতে হয়। এই যে এনবিআর ওয়েবসাইট রয়েছে, এখানে এসে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় আপনার টিএএন নম্বর এবং আপনার একটি বায়োমেট্রিক মোবাইল নম্বর দ্বারা। সেই রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে, মানে অর্থাৎ টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই যে রিটার্ন পোর্টালে এসে আপনাকে এই যে নির্ধারিত ফর্ম রয়েছে এখানে আপনার সেই ডাটা পূরণ করতে হবে, টুলসগুলো ব্যবহার করতে হবে এবং অবশ্যই এখানে ওয়েবসাইটের ব্যবহার জানতে হবে। নিশ্চয়ই আপনাকে অ্যাকাউন্টিং সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং আয়কর সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ওয়েবসাইট সম্বন্ধেও আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার পরিপূর্ণ থাকে তাহলে শুধুমাত্র আপনি একটি রিটার্ন নির্ভুলভাবে প্রণয়ন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। যেহেতু এটা বেসিক ধারণা দিচ্ছি, তা সেক্ষেত্রে আমি কিছু কথা না বললেই নয়, এর জন্য আমি বলে নিলাম। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখন আসুন যে প্রথম যে রিটার্নের যে কাজটা স্টার্ট হয়, এই যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি যে করবর্ষে রিটার্ন দিচ্ছেন তার কিছু ইনফরমেশন। সেখানে যখনই আপনি এইখানে আসবেন, এই স্টেপটাই হলো আপনার হেড অফ ইনকাম, অর্থাৎ ইনকামটাকে আপনার সিলেকশন করা। সেই ইনকামটাকে সিলেকশন করতে গেলে কি, সেক্ষেত্রে হেড অফ ইনকাম রয়েছে 7টা। এই 7টা হেড অফ ইনকামের আপনি কোন কোন হেড অফ ইনকাম আপনার জন্য প্রযোজ্য সেই অনুযায়ী আপনাকে টিক মার্ক দিতে হবে। দেখুন আমি একটা টিক মার্ক দিয়ে রেখেছি, এটা যদি আমি রিমুভ করে দেই দেখবেন টিক মার্কটা চলে গেছে, অর্থাৎ এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। এই ইনকাম ইয়ারে আপনার কোন কোন ইনকাম রয়েছে, ধরুন আপনার এমপ্লয়মেন্ট, আপনি চাকরি করেন, চাকরি থেকে ইনকাম আছে, আপনার পাশাপাশি কৃষি কাজ করেন, সেখান থেকে ইনকাম আছে, আপনি ব্যাংকে টাকা পয়সা জমিয়ে রেখেছেন, সেখান থেকে ইনকাম আছে, এবং আদার্স কিছু সোর্স থেকে আপনার ইনকাম রয়েছে। এছাড়াও কিছু ফুললি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম রয়েছে, যেটা পূর্ণ কর অব্যাহতিপ্রাপ্ত হয়, যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি ট্যাক্স এক্সাম্পটেড, ঠিক আছে, ফ্রম ট্যাক্স। এখন যদি কোনো সম্পূর্ণ কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম আপনার থেকে থাকে সেটার জন্য ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। বিষয়টা এরকম। এখন আমরা পরের স্তরে চলে আসছি। এখানে বিষয়টা হলো আরেকটা এডিশনাল ইনফরমেশন দিতে হয়, সেটা হলো কি লোকেশন। আপনি যে ইনকামটা করতেছেন তার সোর্সটা আপনার কোন লোকেশনে, সেই মেইন লোকেশনটাকে আপনাকে সিলেকশন করতে হয়। সেক্ষেত্রে আপনার বাংলাদেশকে আপনার কয়েকটা অঞ্চলে বিভক্ত করা রয়েছে, সেই জায়গাগুলো আপনার সিলেকশন করতে হয়। ঢাকা নর্থ, ঢাকা সাউথ, চিটাগাং, আদার সিটি কর্পোরেশন, আদার এরিয়া। এইটা সিলেকশন করে নিতে হয় আপনার এখানে, যে আপনি কোথায় ইনকাম করতেছেন। বা আপনি যদি ফ্রিডম ফাইটার হন, অর্থাৎ মুক্তিযোদ্ধা হন, তাহলে টিক মার্ক দিতে হবে। আপনার যে পার্সন উইথ ডিসেবিলিটি, আপনার যদি কেউ মানে আপনার যে মানে কি বলে ডিসেবিলিটি পার্সন থাকে, অর্থাৎ আপনার মানে জাস্ট মানে যে বলা যেতে পারে যে আপনার বাসায় যদি কেউ আপনার প্রতিবন্ধী থাকে, এক কথায়, সেটা জন্য আপনি ক্লেম করতে পারেন। এটা দুটোই একই। এটা যে প্যারেন্টস, আপনার পিতা মাতা যদি থেকে থাকে বা গার্ডিয়ানকেও যদি ডিসেবিলিটি থাকে, প্রতিবন্ধী থাকে, বা আপনার জাস্ট মানে কি বলা যেতে পারে পঙ্গু থেকে থাকে, তাই এটা দিলে কি হবে আপনার, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার যে করমুক্ত সীমাটা আপনার বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
এরপরে যে ট্যাক্স রিবেট, আপনার ট্যাক্স রিবেট রয়েছে কিনা, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট আছে কিনা, তাহলে আপনি ট্যাক্সটা রিবেটের জন্য ক্লেম করতে পারবেন, অর্থাৎ কর রেয়াতের সুবিধা নিতে পারবেন। যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। আর এখানে গ্রোস ওয়েলথ অর্থাৎ ITTNB রিকোয়ারমেন্টসের মধ্যে প্রথমে গ্রোস ওয়েলথ আপনার ওভার 50 লাখ, যদি আপনার 50 লাখের ওভার হয় তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। আপনার নামে যদি কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো দেবেন। ওন কার, ওন মোটর কার, তারপর ওন অফশোর প্রপার্টি, আপনার নামে যদি অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। আর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, আপনার ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, যদি কোনো কোম্পানি আপনার ডাইরেক্টর হন তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। হ্যাভ এনি হাউস অফ প্রপার্টি, আপনার নামে যদি কোনো বাড়ি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এই কাজটা এই পেজে করতে হবে, এটা একটা এডিশনাল ইনফরমেশন পূরণ করতে হয়। এরপরে দেখুন, আপনি যখন ইনকামে চলে আসলেন, হেড অফ ইনকাম আমরা সিলেকশন করে রেখেছি, কারণ দেখুন চারটেই কিন্তু হেড অফ ইনকাম এখানে শো করতেছে। আশা করি এই জিনিসগুলো আপনারা অনুধাবন করবেন, এগুলো পূরণ করতে হয়। তাহলে এখানে প্রথমেই হলো যে আপনার যে টাইপ, আপনি কোন টাইপের আপনি জব করতেছেন, কেমন আপনি যে একজন চাকরিজীবী সেটা কোন টাইপের, আপনি কি গভর্নমেন্ট পে স্কেলে স্যালারি পাচ্ছেন, সেটা কি আইবিএস প্লাস প্লাস, না আইবিএস প্লাস প্লাস, না এই, না আপনি প্রাইভেট জব করতেছেন, সেটা সিলেকশন করতে হয় এখানে। মানে আপনি কোন ধরনের এমপ্লয়মেন্ট হিসাবে আপনি রয়েছেন, তারপর আপনার এডিশনাল ইনফরমেশন এখানে রয়েছে অনেকগুলো পূরণ করতে হয়, প্রতিষ্ঠানের নাম, ডেজিগনেশন সহ আপনি যে আর্থিক সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো পূরণ করতে হয়। এরপর আসছে আপনার ফাইন্যান্সিয়াল, এই ফাইন্যান্সিয়ালের ভিতরে অনেক মেনু বার রয়েছে এখানে। আপনি কোন কোন ক্ষেত্র থেকে আপনি ইনকাম করতেছেন, আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম আসতেছে, সেটা কি পেনশনার না আদার পেনশনার, না ব্যাংক থেকে ইনকাম করতেছেন, না আপনি কোনো শেয়ার কেনা আছে সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন অর্থাৎ লভ্যাংশ পাচ্ছেন, এটা। তারপর আপনার ট্রেজারি বিল, বন্ড বা আদার সোর্স থেকে যদি টিডিএস থাকে সেটা আপনার এখানে সিলেক্ট করে সেটা পূরণ করতে হচ্ছে। অর্থাৎ এটাও আপনার একটা বলতে পারেন এক কথায় যে যদি কোনো ব্যাংক থেকে আপনার কোনো ইনকাম থাকে সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনকাম। সেটা সঞ্চয়পত্র হতে পারে, সেটা এফডিআর হতে পারে, ডিপিএস হতে পারে, সেটা শেয়ারে বিনিয়োগ থাকলে সেটা লভ্যাংশ হতে পারে। এইগুলো আপনি সিলেকশন করে এখানে পূরণ করতে হয়। এগ্রিকালচার, আপনি যদি কৃষি থেকে আপনার কোনো ইনকাম থাকে, সেটা কাল্টিভেশন করেন না ফার্মিং করেন, আদার্স আরও আছে, দেখেন অনেকগুলো আছে, যে প্রোডাকশন অফ টি, ঠিক আছে, প্রোডাকশন অফ টি অর রাবার, তারপর আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম, অনেকগুলো আপনার এখানে পার্ট আছে। এটা তারপরে পরবর্তীতে অনেক আপনার মেনু বার আছে, যেগুলো আপনার কতটুকু এরিয়া নিয়ে আপনি চাষাবাদ করেন, কত আপনি প্রোডাকশন করেন, ঠিক আছে, এগুলো পূরণ করতে হয়। এভাবে অনেক আছে। ফার্মিং, আপনার যদি ফার্মিং হয় কোন ধরনের ফার্ম আপনার, সেটা সিলেকশন করতে হয়। এগুলো অনেকগুলো মেনু বার রয়েছে, এগুলো এক কথায় ডিটেলসটা বলতে গেলে আপনার অনেক সময় লাগবে, ভিডিওটা এত বড় ভিডিও মেক করা পসিবল না। এরপরে যদি আপনি মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট যদি ইয়েস দেন, তাহলে দেখা যাবে যে আপনি যদি মেনটেন করেন তাহলে আপনার কিন্তু এই যে পয়েন্টগুলো চলে আসছে, সেল করছেন কত, কস্ট অফ প্রোডাকশন কত, আপনার আদার ডিডাকশন কত, মানে অন্য অন্য খরচ হচ্ছে কত, তাহলে নেট ইনকাম কত, এটা চলে আসবে। তাহলে এটাকে আপনাকে যদি আপনি যদি হিসাব মেনটেন করেন তাহলে এটা আসবে। তখন আপনাকে অবশ্যই এটা পূরণ করে দিতে হবে, ঠিক আছে। তা আপনার এখানে কথা হলো, আপনি যখন হিসাব মেনটেন করবেন তখন ইয়েস দিলে আপনার এখানে তখন আপনি এটা সব পূরণ করে দিবেন, অটোমেটিক্যালি তখন আপনার চলে আসবে সব কিছু। আর আপনি এখানে না নো দিলে আপনার এখানে হাইট হয়ে যাবে সব, ঠিক আছে, সব হাইট হয়ে যাবে। নিচের দুটো দেখেন হাইট হয়ে যায়, এই যে খুলে গেছে দেখুন, আদার এই যে আদার অ্যালাউন্সেস ডিডাকশন, অর্থাৎ আপনি যখনই কোনো অন্যান্য যদি খরচ হয় তাহলে সেটা চলে আসবে এখানে, ঠিক আছে। যদি আপনি হিসাব মেনটেন করেন তাহলে ইয়েস দেবেন, আর না করলে নো দেবেন, সোজা কথা, এক কথা শেষ। এরপরে আদার সোর্স অফ ইনকাম, আদার্সের ভিতরে আপনার অনেকগুলো ফাংশন আছে। এর ভিতরে মেনলি আপনার যদি কোনো আদার সোর্স থেকে ইনকাম থাকে, তারপর যদি টিডিএস থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, লটারি, বা আপনি যদি মানে কোনো অনলাইন গেম বা কোথা থেকে কোনো ইনকাম করেন সেটা দিবেন, আপনি যদি লাইসেন্স ফি থেকে ইনকাম করেন সেটা দিবেন, আপনি টেকনিক্যাল কোনো অ্যাসিস্ট্যান্ট ফি পান সেটা দিবেন, এনি আদার ইনকাম আছে সেটা দিবেন, ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট এটা যদি থেকে থাকে এটা দিবেন। অর্থাৎ আদার ইনকাম আপনার অনেক আদার ইনকাম হতে পারে। যাই হোক, এতগুলো আপনার রেট অফ ইনকাম দেখালাম, এখানে 7টা আছে, আমি 4টেই নিয়ে আসছি। এরপরে রেবেট, এই রেবেটটা আপনার যদি কোনো আপনার বিনিয়োগ থাকে নির্ধারিত, তাহলে আপনি রেবেট পাবেন, করসার পাবেন। সেটার মধ্যে কি বিনিয়োগ করা থাকলে কোথায় কোথায় দেখুন, লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট স্কিম, এটা হলো ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, তারপরে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র বা আদার গভর্নমেন্ট সিকিউরিটিস, তারপর ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, তারপরে ইটিএফ জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, তারপর লিস্টেড স্টক অফ শেয়ারস
মানে স্টক এবং শেয়ারে যেটাই আপনার বিনিয়োগ করা থাকুন কেন সেটা বিনিয়োগে চলে আসবে। তারপর জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তারপর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, তারপরে অ্যাপ্রুভড হলো যে বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড আদার গ্রুপ অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স যদি আপনার থেকে থাকে, তারপর জাকাত ফান্ড, তারপর ইউনিভার্সাল পেনশন স্কিম। ইউনিভার্সাল পেনশন স্কিমটা হলো কি আমার গভর্নমেন্টের 4টা পলিসি আছে সেটাকে বোঝানো হয়েছে। এইসব জায়গায় যদি আপনার বিনিয়োগ করা থাকে তাহলে আপনি রিবেট পাবেন, কর রেয়াত পাবেন, কর ছাড় পাবেন। এরপর আসছে আপনার যেটা লাইফস্টাইল এক্সপেন্স, অর্থাৎ আপনার যে জীবনযাত্রার ব্যয় যেটাকে বলি আমরা, সেটা আপনার এখানে অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। অভিজ্ঞতার আলোকে আপনি ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু এই এক্সপেন্ডিচারটা পূরণ করতে হবে। কারণ হলো আপনার ইনকামের সাথে এক্সপেন্ডিচারে যদি একটা সাদৃশ্য না থাকে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি দেওয়া যেমন দেখানো যাবে না, আবার আয়ের সাথে সাদৃশ্য রেখেই ব্যয় দেখাতে হবে। এখন আপনার ব্যয়টাকে যদি একদম কমিয়ে আনেন তাহলে সেটা কিন্তু ফেক হয়ে যাবে, তাহলেও সেই রিটার্নটা অডিটে বলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখানে এটা ন দিলে আপনি একবারে টাকা পূরণ করে দিতে পারেন কত টাকা বাৎসরিক ব্যয় করেছেন, আর যদি ইয়েস দেন তাহলে ইন্ডিভিজুয়ালি সব কিন্তু একটা একটা পূরণ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে মেইন পার্ট সেটা হলো অ্যাসেটস এবং লাইবিলিটিস। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এই পার্টে গিয়ে আপনাকে অ্যাসেটসের অনেকগুলো ম্যানুভার আছে যেগুলো আপনাকে এক কথায় বোঝানো সম্ভব না। কারণ এটা আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের বললাম, বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করেছি, যেখানে অনেকগুলো রয়েছে। যখন যখন ফাইন্যান্সিয়াল যে অ্যাসেটস সেটা যখন আপনার টিকমার্ক দিলেন তখন দেখেন সাব মেনু কতগুলো চলে আসছে, এগুলোর ভিতরে আপনার অনেক সাব মেনু রয়েছে। এভাবে অনেক তথ্য আপনার এখানে পূরণ করতে হয় সম্পদ বিবরণীতে, এবং সম্পদ বিবরণীর যে পার্টটা এটা খুবই একটা এসেনশিয়াল পার্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিটার্নের জন্য। এখানে ভুল করলে আপনি রিটার্নটাই সম্পূর্ণ মাটি হয়ে যাবে এবং যখন আপনার ফাইলটি অডিট করবে তখন আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। এরপরে আসছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এখানে যে হেড অফ ইনকাম আমরা পূরণ করবো সেই টাকাগুলো এখানে শো করবে, অর্থাৎ এখানে 7টাই আছে, সেই 7টাই কিন্তু হেড অফ ইনকাম এখানে রয়েছে। এটার উপর ডিপেন্ড করে আপনার টোটাল ইনকামটা চলে আসবে। তার উপরে যদি আপনার কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থেকে থাকে সেটা এখানে শো করবে, কর প্রতিফলিত হয়। এরপরে টোটাল কম্পিটিশনের ক্ষেত্রে আপনার কি আসতেছে দেখুন, আপনার গ্রোস ট্যাক্সটা কত সেটা চলে আসবে, অর্থাৎ বিফোর ট্যাক্স রিবেট মানে কর রেয়াতের পূর্বে ট্যাক্স রিবেট কত পেয়েছেন সেটা শো করবে। তারপরে ট্যাক্স রিবেটটা বাদ দেওয়ার পর আপনার যে নেট ট্যাক্স কত টাকা সেটা শো করবে। তারপরে লোকেশন ওয়াইজ আপনার মিনিমাম ট্যাক্স কত টাকা সেটা শো করবে। সারচার্জ থাকলে সেটা আপনার এখানে শো করবে। সারচার্জ বিষয়টা একটু জটিল বিষয়, যদি এটা সবার জন্য প্রযোজ্য নয়, এটা যাদের নেটওয়ার্কটা অর্থাৎ নিজ সম্পদটা যদি 4 কোটি টাকা অতিক্রম করে তখন তার সারচার্জ চলে আসে, কেমন সেটা অর্থাৎ কর, এটাও তার একটা কর দিতে হয় অতিরিক্ত। যাই হোক, এরপরে আপনার এখানে আরেকটা জিনিস রয়েছে যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এটা কি, এটা যদি আমি যাই এখানে দেখেন লেখা আছে সোর্সেস ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স, অর্থাৎ আপনার যদি কোনো টিডিএস থাকে তখন আপনাকে এখানে ক্লিক দিলে নতুন একটা লেজারে আপনাকে নিয়ে যাবে, সেখান থেকে আপনি এখান থেকে অনেকগুলো ম্যানুভার আছে। যেখানে মূল কথা হলো সোর্সেস ট্যাক্সটা এখানে এসে সমন্বয় করতে হয়। যদি আপনি চাকরিজীবী হন, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন, তখন আপনি যদি আইবিএসে বেতন পান, তাহলে আপনি যদি আইবিএসে স্যালারিটা পান তখন আপনার কিন্তু এখানে সিলেকশন করে আপনার টাকাটা এখানে ক্লেমের টাকাটা বসাই দিলেই আপনার কিন্তু টিডিএসটা আপনার সমন্বয় করা যাচ্ছে সেভ করে, কেমন। এরপর যদি আপনি প্রাইভেট জব করেন তখন আদার স্যালারি, আপনার স্যালারি থেকে যদি আপনার ট্যাক্স কেটে থাকে তাহলে চালান রয়েছে আপনার, সেই চালানটা পূরণ করে দিতে হয়। এরপরে আপনার ব্যাংক থেকে যদি কোনো ইন্টারেস্ট বা প্রফিট পান তখন এটা পূরণ করতে হয়। আপনি সঞ্চয়পত্র থেকে যদি কোনো ইনকাম পান সেটা থেকে যদি টিডিএস থাকে তাহলে সেটা এখানে মানে সমন্বয় করতে হয় বা পূরণ করতে হয়। আপনার নামে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ির এআইটি আপনার এখানে সমন্বয় করতে হয়। এখানে একটা ইউনিক কি আছে মানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার আছে, সেই নাম্বারটা বসালে অটোমেটিক কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা শো করে। এগুলো করার পরে কি হচ্ছে, আপনার সম্পূর্ণটাই এখানে উৎসে করের কারণে আপনার ট্যাক্স লাইবিলিটি আপনার কমে যাবে, অর্থাৎ আপনার দায়টা কমে যাবে, এটি স্বাভাবিক। এখন আমি আবার পুনরায় কিন্তু অটোমেটিক্যালি রিটার্নে আমাকে নিয়ে যাবে আগের জায়গায়, তখন আপনি লাস্টে দেখতে পারবেন আপনার কত টাকা পেয়েবেল আছে, অর্থাৎ কত টাকা ট্যাক্স পে করতে হবে সেটা পে হতে যাই অনলাইনে পেমেন্ট করা পসিবল। অর্থাৎ এবছর থেকে আপনার কিন্তু সবাইকে অনলাইনে পেমেন্টটা করতে হবে এই চালানের মাধ্যমে, এই ম্যানুয়াল আর চালান ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে না। এখন এই হলো মোটামুটি একটা বেসিক ধারণা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, অনেক সময় হয়ে গেছে, 15 মিনিট প্রায়। আমি এই ভিডিওটা শেষ করে দেবো। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করার আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, এবং ভালো একটি কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন বলে আমি আশা রাখি। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য আমার যে একটা আপনাদেরকে মেসেজ দেওয়া সেই ধারাবাহিকতা আমি রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব।
আপনারা অনেক প্রশ্ন করেন অনেকে, সেই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে পেয়ে যাবেন। আর সেকেন্ডলি আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা আমার পাশে থাকুন। আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করুন, এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।